আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্যে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা এই মুহূর্তে শুনছেন কিংবা পরবর্তীতে শুনবেন, তাদের সবার জন্য শুভকামনা থাকলো। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এবং পারিপার্শ্বিক অঞ্চলের রাজনীতি আমাদেরকে কীভাবে প্রভাবিত করে, রাজনীতি নিয়ে আমাদের আলাপ আলোচনা আপনাদের সাথে অনেক দিন ধরে করছি। পশ্চিমবঙ্গে নির্বাচনে মমতা ব্যানার্জি তার দল তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে। সেখানে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। শুভেন্দু অধিকারী বলে বিজেপির যে নেতা, শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন শেখ হাসিনা বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে। বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই শুভেন্দু অধিকারীর দল বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। পশ্চিমবঙ্গে বিজেপি কখনো ক্ষমতা আসেনি, এটা ঐতিহাসিকভাবে প্রথমবারের মতো। তৃণমূল কংগ্রেস অনেক বছর ধরে ক্ষমতায় ছিল। এখন তৃণমূল কংগ্রেসের বিদায় নেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে অযোগ্য নেতৃত্ব। ভারতের অন্যান্য রাজ্য যেমন করে এগিয়েছে, তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থার অধীনে পশ্চিমবঙ্গ তেমন করে আগাতে পারেনি। পশ্চিমবঙ্গ ব্রিটিশ শাসনের সময়ে ভারতের জুয়েল হিসেবে ছিল। কলকাতা এবং লন্ডন একই রকম করে তৈরি করার চেষ্টা করা হয়েছিল। ব্রিটিশ ভারতের কেন্দ্রবিন্দু ছিল কলকাতা, কিন্তু সেই কলকাতা দিন দিন তার জৌলুস হারিয়ে ফেলে। পশ্চিমবঙ্গ থেকে লোকজন, যেহেতু আগের মতো আর জৌলুস নয়, সুতরাং লোকজনকে চাকরির সন্ধানে ভারতের নানা অঞ্চলে যেতে হয়, এবং সেই চাকরি সুবাদে তারা দেশে বিদেশে নানা জায়গাতে তারা শাসন ব্যবস্থা দেখেছে, রাজনীতি দেখেছে। যার ফলে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস, সেই রাজনীতি পশ্চিমবঙ্গের লোকদেরকে দিন দিন বীতশ্রদ্ধ করে তুলেছে। ভারতের অন্যান্য রাজ্য যেমন করে এগিয়েছে, তেমন করে পশ্চিমবঙ্গ আগাতে পারেনি। যার ফলে শাসনতন্ত্রের পরিবর্তন পশ্চিমবঙ্গের লোকজন অনেকদিন ধরে চাচ্ছে, এবং মুসলমান হিন্দু যেই একটা ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকের মুসলমানদের ভোটগুলো ভাগ হয়ে গিয়েছে এই নির্বাচনে। আগে যেটা দেখা যেত, মুসলমানদের ভোটগুলো তৃণমূল কংগ্রেস পেত, এবং যার ফলে তৃণমূল কংগ্রেস জিতে আসতো। পশ্চিমবঙ্গে 30-40% ভোট হচ্ছে মুসলমান ভোট। আবার অন্যদিকে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, তারা দেখেছে যে আসলে তৃণমূল কংগ্রেস অথবা মমতা ব্যানার্জি যে সরকার ছিল, তারা আসলে তেমন করে ভালো করে রাজ্য চালাতে পারছে না, এবং নানা জায়গাতে পুলিশে, প্রশাসনে, নানা জায়গাতে ঘুষ দুর্নীতির প্রচণ্ড রকমের অভিযোগগুলো ছিল, এবং যার ফলে মমতা ব্যানার্জিকে বিদায় নিতে হয়েছে। এখন বিজেপি সরকার এসে কি পশ্চিমবঙ্গে কোনো কিছু পাল্টিয়ে ফেলবে? আমরা সেটা জানি না। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যেটা হয়েছিল, সেটা হচ্ছে মুসলমানদেরকে পুশব্যাক বা পুশইনের ব্যাপার স্যাপারগুলো ছিল। এখন বিজেপি সরকার ক্ষমতায় আসাতে পশ্চিমবঙ্গে সেই জিনিসটা কি বাড়বে না কমবে, সেটা সামনে দেখা যাবে। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই পুশিন এবং পুশব্যাক নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে ভারত যদি কাউকে পুশিন করে, বাংলাদেশ তাকে পুশব্যাক করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পুশিন এবং পুশব্যাক নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটা দ্বন্দ্ব ইতিমধ্যেই কিন্তু অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং বিজেপি সরকার আসাতে সেই দ্বন্দ্বটা একটু একটু করে বেড়ে গেছে। এখন বিজেপি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের একটা, যেটাকে বলে উগ্র হিন্দুত্ববাদী একটা দল। এখন বাংলাদেশের সীমান্তে ভর্তি যে জেলাগুলো আছে, সেই জেলাগুলোতে আমরা দেখেছি জামাত ইসলামী অধ্যুষিত প্রতিনিধিরা সংসদে প্রতিনিধিত্ব করতে, এবং অন্যদিকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশকে ঘিরে যে ভারতের যেই আসাম অথবা পশ্চিমবঙ্গ
ত্রিপুরা, এগুলো সব অঞ্চলে এখন কার শাসন চলে আসছে? বিজেপির শাসন চলে আসছে। যার ফলে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সীমান্তের দুই পাশেই উগ্রপন্থীদের বিশাল রকমের সুসংগঠিত অবস্থান, এবং এর ফলে যেটা হবে সামনের দিনগুলোতে বাংলাদেশ এবং ভারতের সাথে হয়তোবা দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ, নানা রকমের সংঘাত হয়তো লেগে থাকতে পারে। কেননা আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তো অলরেডি যেটা বলেছে সেটা হচ্ছে সেটা বিজেপি সরকারেরই হয়তো একটা মতবাদ। সুতরাং সে অনুসারে চিন্তা করলো আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে বিজেপি সরকারের অথবা পশ্চিমবঙ্গে যিনি শুভেন্দু অধিকারী তিনি আছেন, তাদের মতামতের একটা ডিফারেন্স আছে। এখন গত 2 বছরে সেই ডিফারেন্সটা কমেছে কিনা, বিএনপি সরকার সেইটা নিয়ে কোনো কাজ করতে পারছে কিনা, সেটা এখন বড় একটা ব্যাপার। এখন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরে থেকে তারেক রহমানের সাথে ভারতের সম্পর্ক উন্নতি করার জন্যে তারেক রহমান বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে নানাভাবে যোগাযোগ করেছেন, এবং দেখেছি মোদি নানা রকমভাবে তারেক জিয়াকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশে ভারতের যে রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, তার সাথে বিএনপির শীর্ষ নেতৃত্বের নানা সময় নানা রকমের আলাপ আলোচনা হতে দেখেছি। এখন এই অবস্থায় বাংলাদেশের সামনের দিনগুলোতে রাজনীতি কীভাবে, কেন বাংলাদেশের রাজনীতি এবং কলকাতার রাজনীতি, দুটো রাজনীতি বাংলাদেশকে প্রচণ্ড রকমভাবে অ্যাফেক্ট করে। দিল্লিতে কি হলো অথবা মাদ্রাজে কি হলো, গুজরাটে কি হলো, সেগুলো বাংলাদেশকে এফেক্ট করে না। বাংলাদেশকে যেটা এফেক্ট করে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, আসাম, ত্রিপুরা অথবা কলকাতা, এই এলাকাগুলোতে কি হয়। সেখানে যেহেতু তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারিয়ে এখন বিজেপি ক্ষমতা নিয়েছে, সুতরাং সেখানে সাথে বাংলাদেশের যে এতদিনের যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই জিনিসটার সাথে এখন একটা ডিফারেন্স তৈরি হবে, এবং যার ফলে সামনের দিনগুলো সংঘাতময় হয়ে উঠতে পারে। পরবর্তী যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো সংস্কার নিয়ে। আমরা দেখেছি সংস্কারপন্থী ইউনূস সরকার অথবা জুলাই আন্দোলনে যারা সমীক্ষের সারিতে নেতৃত্ব দিয়েছিল তাদের সাথে বিএনপি সরকারের একটা দূরত্ব তৈরি হতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচন যদি তারা না দেয় সেজন্য আমরা কি করেছি, তাদের সাথে নানা রকম করে আলাপ আলোচনা চালিয়েছি, নানা রকম করে নানা ডকুমেন্টসের সাইন টাইন করেছি, কিন্তু আমরা মন থেকে গণভোট দেওয়ার কথা বলেছি, গণভোটে হাঁ ভোট দেওয়ার কথা বলেছি, কিন্তু আমরা মন থেকে সেটা অ্যাকসেপ্ট করিনি। সংসদে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য, বিএনপির এই যে অবস্থানটা আমাদের ইসলাম ধর্ম বা যে কোনো এথিক্যাল স্ট্যান্ডার্ড থেকে আমরা দেখতে পাই মুখে এক মনে দুই, রাজনীতি, জনগণের সাথে প্রতারণা। তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছ থেকে ভোট পাওয়ার জন্য তিনি কি করেছেন, 2টা ভোট দিবেন, একটা হচ্ছে হাঁ ভোটের জন্য আর একটা হচ্ছে ধানের শীষের জন্য। তিনি সেরকম প্রচারণা চালিয়েছেন, সেগুলোর ভিডিও আমরা দেখেছি। জনগণ তারেক রহমান বা বিএনপির হাঁ ভোটের পক্ষে অবস্থান আছে কিনা সেটা জানার জন্য মুখিয়েছিল, বিএনপিকে ভোট দিবে কিনা সেই ডিসিশনটা তারা নিতে পারতেছিল না। তারেক রহমান নির্বাচনের 2-1 দিন আগে এই ডিসিশন ঘোষণাটা দিয়ে জনগণকে তার পক্ষে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করেছেন। এখন নির্বাচন পরবর্তী বিএনপি সরকার বা তারেক রহমান সরকার অথবা সালাউদ্দিন আহমেদের এই যে সংস্কারের বিপক্ষে সরাসরি অবস্থান, সেটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে আসলে জাতি ভোটের মধ্য দিয়ে প্রতারিত হয়েছে। যেমন করে হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তারপরে বিদেশি কার্ড, নানা রকমের এলপিজি কার্ড, নানা রকম কার্ড দিয়ে যাদের সাথে প্রতারণা দেওয়া হচ্ছে, যেখানে সত্যিকার অর্থে যেটা দরকার কর্মসংস্থান তৈরি করা দরকার, বিদেশি বিনিয়োগ নিয়ে আসা দরকার, দেশের মধ্যে কর্মচাঞ্চল্য তৈরি করা দরকার, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি যেটা হচ্ছে সেটাকে সংযত করে রাখা দরকার, বাংলাদেশের সরকারের যে জনবল সেটা কমিয়ে ফেলা দরকার, বেসরকারি সেক্টরকে প্রচণ্ড রকমভাবে উদ্যোগী করে তোলা দরকার। এখন এই কাজগুলা যদি সরকার করতে না হয়, তারেক রহমান জুবাইদা রহমানের মাথায় ছাতা ধরলেন, নাকি সিনেমা দেখতে গেলেন, নাকি জাইমা রহমানকে নিয়ে বই মেলাতে গেলেন, এগুলো তো জাতিকে তেমন করে প্রভাবিত করে না। জাতিকে যেটা প্রভাবিত করে সেটা হচ্ছে জাতির অর্থনীতি, কর্মচাঞ্চল্য, ইকোনমি, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দেশে বিদেশে নানা যে সরকার আছে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক,
সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বরাবরের মতো যে সরকারগুলো যেভাবে নানা রকম করে পত্রপত্রিকার মধ্য দিয়ে, মিডিয়ার মধ্য দিয়ে সত্যিকার ইস্যুতে জনগণকে ফোকাস না করে জনগণের সাথে প্রতারণা দেওয়ার মতো নানা রকম কিচ্ছা কাহিনী সামনে নিয়ে এসে জনগণের সাথে প্রতারণা দেয়, আমরা দেখতে পাচ্ছি এখনও তার থেকে ব্যতিক্রম কিছু হচ্ছে না। সত্যিকার কাজ আমরা তো 3 মাস হয়ে গেল, ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, মোটামুটি 3 মাসের মতো হয়ে গেল। এখন এই 3 মাসের মধ্যে তারেক রহমানের সরকার বা বিএনপি সরকার কি করেছে? আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন সোয়েটার ফ্যাক্টরির এমডিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হয়েছে। যোগ্যতা সারা দেশের অর্থনীতি কি হবে না হবে, মুদ্রানীতি কি হবে না হবে, সেগুলো তার ঠিক করে দেওয়ার কথা। এখন রাজনৈতিক বিবেচনা যদি এ ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে লোকজনকে নিয়োগ দেওয়া হয়, যেটা তো হবে রাজনৈতিক নেতৃত্ব, তো মোস্ট অফ দ্য কেস আমরা জানি যে তারা তেমন করে যোগ্যতা সম্পন্ন হতে পারে না, স্বাভাবিক। এখন যোগ্যতা সম্পন্ন লোক যদি মন্ত্রণা পরিষদে না থাকে, পলিসি মেকিংয়ে না থাকে, সরকারের প্রশাসন যন্ত্রে নানা জায়গাতে যদি না থাকে, আলটিমেটলি যেটা হয় জাতির জন্য যে ডিসিশনগুলো সামনে আসে সেগুলো জাতিকে মারাত্মকভাবে ইম্প্যাক্ট করে। গত 3 মাস আমরা এমন কোনো কিছু পাইনি যে জিনিসটা নিয়ে আমরা বলতে পারি যে বাংলাদেশের সামনের দিনগুলো ভালো হবে। এখন বাংলাদেশের হাসিনা যে সময় বাংলাদেশ ভালো ছিল কেন? কারণ বাংলাদেশ বিদেশ থেকে প্রচুর বিদেশি বিনিয়োগ পেয়েছিল, ডলার পেয়েছিল, দেশের মধ্যে লোকজন টাকা খরচ করতে পেরেছিল, ঋণ নিয়ে ঘি খাওয়ার মতো, ঠিক আছে, কিন্তু তখন লোকজন বাংলাদেশকে টাকা দিয়েছিল। আমেরিকা দেয়নি, চীন দিয়েছিল, রাশিয়া দিয়েছিল, জাপান দিয়েছিল। এখন বাংলাদেশকে টাকা কে দিবে? এখন বাংলাদেশের যেহেতু ঋণ করে যেহেতু বাংলাদেশের অর্থনীতি এখন অনেক বেশি চাপের মুখে আছে, কারণ বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে হচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য বিদেশ থেকে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যে টাকা পয়সা পাঠায়, অথবা পোশাক রপ্তানি করে আমরা যে টাকা পয়সাগুলো পাই, সেই টাকা পয়সাগুলো দিয়ে আমাদেরকে ঋণটা পরিশোধ করতে হয়। এখন পোশাক শিল্পে যদি আমাদের গ্রোথ না আসে, আমরা যদি বিদেশে যে জনবল পাঠাই সেখানে যদি গ্রোথ না আসে, আমরা যদি যেমন তারেক রহমানের সরকার যেটা বলছিল $1 ট্রিলিয়ন ইকোনমি বানাবে এবং 1 কোটি লোকের কর্মসংস্থান করবে, সেই হিসাবে 3 মাস চলে গেল, আর বাকি আছে 9 মাস। এখন আমাদের কি 30 লক্ষ লোকের কি কর্মসংস্থান হয়েছে, অথবা ইকোনমির মধ্যে গ্রোথটা কি হয়েছে? সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমরা যে কথাগুলো বলেছি সে কথাগুলোর সাথে আমাদের কাজ কামের কোনো রকমের মিল নাই, যার ফলে আমরা শুরুতেই কর্মের ফলাফল নিয়তির উপর নির্ভর করে আমরা যেই সরকার পেয়েছি, আমরা যে প্রশাসন পেয়েছি, আমরা যেই ম্যানেজমেন্ট পেয়েছি বাংলাদেশের জন্য, সেই ম্যানেজমেন্টের মধ্যে সিনসিয়ারিটি নাই, রেসপন্সিবিলিটি নাই। কারণ যে 1 কোটি লোকের কর্মসংস্থান, সেই কাজটা কোথায়, কদ্দূর কি হলো? ঠিক আছে, সো তাহলে নষ্ট পচা পঙ্কিল রাজনীতি থেকে বাংলাদেশের মুক্তি কি মিলবে? জনগণের সাথে মিথ্যা কথা বলা, জনগণকে নানা কিছুতে মাতিয়ে রাখা, সত্যিকার গঠনমূলক কাজ কামে না যাওয়া, অথবা শিক্ষিত যোগ্য নেতৃত্ব সামনে না আসা, ব্যাংকের এমডি, ঋণ খেলাপি, 3 খেলাপি, সুইটার ফ্যাক্টরির এমডি, তাদেরকে শীর্ষ পদে বসিয়ে দেয়া। ঋণ খেলাপি মানে কি? সে অনেকটা ব্যর্থ একজন মানুষ, ব্যবসা করতে পারেনি, লুটে পুটে লোনটাকে মেরে দিয়েছে, খেয়ে দিয়েছে। ঋণ খেলাপি, ঋণটাকে নানাভাবে অপব্যবহার করেছে, সেজন্য তো সে ঋণ খেলাপি। জনগণের টাকা মেরে দেওয়া লোকজন ঋণটা থেকে দিয়েছে, জনগণের টাকা থেকে ঋণ দেওয়া হয়েছে, এখন জনগণের টাকা সে মেরে দিয়েছে, তাকে এখন সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়ে দিয়েছে, অথবা মন্ত্রী এমপি বানিয়ে দিয়েছে। এই অবস্থায় চোর তন্ত্র ছাড়া বাংলাদেশে ভিন্ন কিছুকে আশা করা যায়? বাংলাদেশের লোকজনই যে শোষণ বঞ্চনা, চোর, বড় চোর, আলিবাবা 40 চোর, মানে ধীরে ধীরে চোরগুলো প্রমোশন পেয়ে পেয়ে উপরের দিকে উঠে, তারপরে আলটিমেটলি বাংলাদেশের সংস্কৃতিটা চেঞ্জ হয়নি, সংস্কৃতিটা চোরতন্ত্র নিয়েই আছে। তাহলে বাংলাদেশের এই অবস্থা থেকে মুক্তি মিলবে কখন? বাংলাদেশের এই অবস্থা থেকে মুক্তি মিলতে হলে বাংলাদেশের জনগণকে সচেতন হতে হবে।
২,০০০ টাকার হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ওই কার্ড এর লোভ না করে দেখতে হবে যে সত্যিকার অর্থে দেশের জন্য কোন জিনিসটা ভালো। এখন এই যে ফ্যামিলি কার্ড দিল, সাথে এখন জ্বালানি তেল বেড়ে গেল, আল্টিমেটলি ১০ টাকা কেজি চাল রান্না করতে তার ২,০০০ টাকা দামের এলপিজি গ্যাস লাগতেছে। তাহলে এই যে শোষণ, বঞ্চনা, প্রতারণা, জাতি যখন এগুলো বুঝতে না পারবে, জাতি যখন শিক্ষিত হতে না পারবে, জাতি যখন ডিফারেন্সিয়েট করতে না পারবে যে আমরা কি অযোগ্য, অদক্ষ, পচা, নষ্ট রাজনীতিবিদদেরকে সামনে দেখতে চাই, নাকি সুযোগ্য লোকজনদেরকে সামনে দেখতে চাই, অথবা কোনো একজন সুযোগ্য ব্যক্তি কোনো এক জায়গাতে আছেন, তার নামে অপকীর্তি, যেমন ইউনুসকে নিয়ে আমরা যেভাবে নানান রকমভাবে মেতে আছি। ইউনুস একজন সফল ব্যক্তি, তার টাকা পয়সার অভাব নাই, তিনি যা কিছু করেছেন সব জায়গাতে তিনি সফল, সুতরাং তাকে নিয়ে গল্প তৈরি করার কিছু নাই। তাকে নিয়ে যারা গল্প তৈরি করছে তারা হচ্ছে ওই পচা, নষ্ট, পঙ্কিল রাজনীতিবিদ, যারা চায় না যে বাংলাদেশ এগিয়ে যাক, যোগ্য নেতৃত্ব বাংলাদেশ পাক। সুতরাং বাংলাদেশের মিডিয়া জগৎ, বাংলাদেশের যারা নীতি নির্ধারণী পজিশনে বর্তমানে আছেন, যাদেরকে জনগণ ভোটের মধ্য দিয়ে বসিয়েছে, এই যে এই সাইকেলটা যে অযোগ্য লোকদেরকে বাংলাদেশের লোকজন ভোট দিয়ে বড় বড় পজিশনে বসিয়ে দেয়, আলটিমেটলি চোর, বড় চোর, আলিবাবা 40 চোর, এভাবেই চক্রটা চলতে থাকে। সুতরাং বাংলাদেশের এই যে পঙ্কিল যে চক্রটা, এই চক্রটা ভাঙতে হলে যেটা হবে, শিক্ষার আলো, সভ্যতার আলো বাংলাদেশের প্রশাসন যন্ত্রের নানা আনাচে কানাচে ছড়িয়ে দিতে হবে, লোকজনকে সচেতন হতে হবে। যদি তা না হয় তাহলে বাংলাদেশের মুক্তির খুব একটা সম্ভাবনা আছে বলে আমাদের মনে হয় না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।